আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে পাহাড়ি বনভূমির পরিমাণ। উত্তরটা হবে খ নাম্বার 13.16 লক্ষ হেক্টর। 2 বলা হচ্ছে নিচের কোন বৃক্ষগুচ্ছ পাহাড়ি বনের। উত্তরটা হবে গ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ তেল্লুর, চম্পা এবং চাপালিশ। 3 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ বনভূমি অবস্থিত কোন এলাকায়। তো এখান থেকে উত্তরটি কিন্তু হবে 3 নম্বরে। দেখো, 3 নম্বর উত্তরটি হবে ক নাম্বার, অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে। দক্ষিণ পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এরপর তোমাদের এখানে 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য, 5, 6 না, 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে টিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের উপর প্রামাণ্যচিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখতে পেল ওই বনের অধিকাংশ গাছের ফল গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হচ্ছে এবং চারা গাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে। 5 নম্বরে বলা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর আর 4 নম্বর, 4 নম্বরে বলা হচ্ছে টিয়ার দেখা অঙ্কুরোদ্গম নিচের কোন উদ্ভিদে দেখা যায়। উত্তরটা হবে কিন্তু 4-এর ক নাম্বার, গরান। 5-এ বলা হচ্ছে টিয়ার দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো নিচের কোনটি। উত্তরটা হবে ক নাম্বার 1 ও 2। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে নার্সারি কাকে বলে। উত্তর দেখো, নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। খ নম্বরে বলা হচ্ছে নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, নার্সারি স্থাপনের গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা হলো সময় মতো উন্নত মানের ও সুস্থ সবল চারা উৎপাদন করা। প্রত্যেক বৃক্ষরোপণের একটি নির্দিষ্ট সময় আছে এবং রোপিত বৃক্ষের যথাযথ বৃদ্ধি নির্ভর করে সুস্থ সবল চারা লাগানোর উপর, আর এই প্রয়োজনটি পূরণে নার্সারির প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখে ফেলি। গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে আমরা প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো। বলা হচ্ছে জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শের মতো তার বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে উঁচু 4 শতক জমিতে মেনজিয়াম বীজ রোপণ করেন। এজন্য তিনি 15 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার আকারের পলিব্যাগ ব্যবহার করেন। এতে করে জামান সাহেব ব্যাপক সফলতা লাভ করেন। গ নম্বরে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে জামান সাহেব নার্সারির চারার সংখ্যা নির্ণয় করো। তোমাদের কিন্তু চারার সংখ্যা নির্ণয় করতে হবে গাণিতিকভাবে। এখানে একটু কেটে দিও, এটা ভুলে চলে আসছে। হ্যাঁ, উল্লেখিত জামান সাহেব, বা এখানে তুমি লিখতে পারো উদ্দীপকে, হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত জামান সাহেবের চারা উৎপাদনের জায়গার পরিমাণ 4 শতক এবং ব্যবহৃত পলিব্যাগের আকার 15 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার। আমরা জানি 1 একর সমান সমান এত বর্গমিটার, তাই না? আবার 100 শতক সমান সমান 1 একর, সুতরাং 100 শতক সমান সমান এত বর্গমিটার হবে, তাই তো? তাহলে 4 শতক সমান সমান এটার সাথে 4 গুণ দিয়ে যদি আমরা 100 ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা সর্বমোট যে বর্গমিটার সেটা পেয়ে যাচ্ছে এখানে। তো এখান থেকে কিন্তু 168.85 বর্গমিটার, তাই না? অর্থাৎ যেটাকে আমরা 162 বর্গমিটার প্রায়ও বলতে পারি। তো এরপর দেখো, 15 সেন্টিমিটার গুণে 10 সেন্টিমিটার আকারে পলিব্যাগের জন্য 1 বর্গমিটার প্রয়োজনীয় চারার সংখ্যা 65টি। তাহলে 162 বর্গমিটারে প্রয়োজনীয় চারার সংখ্যা হবে 65 গুণন 162টি, অর্থাৎ 10,530টি। অতএব জামান সাহেবের নার্সারির চারার সংখ্যা হবে 10,530টি। আশা করি বুঝতে পেরেছ। এরপর ঘ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে, নাম্বারটা এখানে ভুল এসে একটু ঠিক করে নিও। ঘ নাম্বার, নার্সারির জামান সাহেবের সফলতার কারণ বিশ্লেষণ করো। উত্তর, নার্সারি স্থাপন করে সফলতা অর্জন করতে হলে পূর্ব থেকে কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন। এরকম একটি পরিকল্পনা হলো এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির, আর কি, হ্যাঁ, একটু ঠিক করে নিও, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা। উদ্যোগের ঘটনায় দেখা যাচ্ছে জামান সাহেব নার্সারি স্থাপনের পূর্বে একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন। ওই কৃষি কর্মকর্তা তাকে নার্সারি স্থাপনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝিয়ে দেন।
পরামর্শ অনুযায়ী জামান সাহেব নার্সারি স্থাপনের সঠিক স্থান নির্বাচন করতে সক্ষম হন, যা নার্সারি সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক স্থান নির্বাচনের পর তিনি প্রতিটি কাজেই যথাযথভাবে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সম্পন্ন করেন। মূলত সঠিক ও যথাযথ পরিকল্পনায় জামান সাহেবের সফলতার মূল কারণ আর কি, এখানে বানাতে ঠিক করে নিও, সফলতার কারণ। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে ফেলি। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে কাঠ সিজনিং কি? উত্তর দেখো, স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে কাঙ্ক্ষিত মাজার পানি বের করে নেওয়ার পদ্ধতিকে কাঠ সিজনিং বলা হয়। ক নম্বরে বলা হচ্ছে আবর্তনকালের ভিত্তিতে আচ্ছা গামার শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। আচ্ছা গামার, আচ্ছা উত্তর দেখো, বৃক্ষের চারা রোপণের। আচ্ছা এখান থেকে খ নম্বর প্রশ্নটা একটু দেখো তো তোমরা, 2 নম্বর সৃজনশীলের গামার শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো, তাই না? আচ্ছা তো উত্তরটি দেখো, বৃক্ষের চারা রোপণ থেকে শুরু করে যে সময়ে বৃক্ষের বৃদ্ধি সর্বাধিক হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে ব্যবহার উপযোগী হয় সেই নির্দিষ্ট সময়কালকে আবর্তনকাল বলে। এই আবর্তনকাল অনুযায়ী গামার ও শিশু মাঝারি আবর্তনকালের উদ্ভিদ, কারণ এরা আংশিক কাঠ প্রদয়ী উদ্ভিদ যা সাধারণত খুঁটি ও কাঠের জন্য 20 থেকে 30 বছর আবর্তনকাল কাটা হয়। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো খুব সহজে বুঝতে আমরা উদ্দীপকটি একটু পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে সুফিয়া বেগম বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য 20 বছর পূর্বে লাগানো 2টি মেহগনি কাঠ কেটে ফেলেন। গাছ দুটি কাটার সময় শ্রমিকরা কুঠোর ব্যবহার করেন। তার গাছ দুটির লগের দৈর্ঘ্য ছিল 8 মিটার, চিকন মাথার বের 2 মিটার, মাঝের অংশের বের 2.5 মিটার ও মোটা মাথার বের ছিল 3 মিটার। তাই না? এখান থেকে বলা হচ্ছে সুফিয়া বেগম একটি গাছের ভলিউম নির্ণয় করো। আমাদের কিন্তু অঙ্ক দেওয়া হয়েছে, তো এর উত্তরটা কিন্তু আমরা সুন্দর করে এখানে করে দিয়েছি। তোমাদের বইও কিন্তু সূত্র রয়েছে, তাই না? এই অয়েস কিন্তু আমরা উত্তরটি এখানে করে দিয়েছি, তোমরা একটু ভালো করে উত্তরটি দেখে ফেলো। আচ্ছা ভলিউম সহ পুরো প্রশ্নের উত্তরটি কিন্তু এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, তো উত্তরটি একটু তোমরা এখান থেকে দেখে নিও। এবং ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে সুফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কিনা বিশ্লেষণ করো। উত্তর, গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত কাঠ 40 থেকে 50 বছর আবর্তনকালে কাটা উচিত। এর থেকে কম আবর্তনকালে কাঠ ব্যবহার করলে তার স্থায়িত্ব যেমন কম হয় তেমন তাতে ঘুনপোকা আক্রমণ করতে পারে। কাঠ কাটার ক্ষেত্রে করাত ও কঠোর উভয়েরই, হ্যাঁ এখানে উভয়ের হবে, উভয়েরই ব্যবহার করে সঠিক নিয়মে গাছ কাটতে হয়। উদ্দীপকের ঘটনায় দেখা যাচ্ছে সুফিয়া বেগমের মেহগনি গাছের বয়স ছিল 20 বছর এবং গাছ কাটার ক্ষেত্রে শ্রমিকরা শুধু কুঠোর ব্যবহার করে। সুতরাং আলোচনার আলোকে বলা যায় সুফিয়া বেগমের কার্যক্রমটি সঠিক ছিল না। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবা এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।